নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমেরিকা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দিচ্ছে, রিলিজিয়াস ওয়ার। কেন, কি বিষয়? না, আমেরিকা বলছে স্বয়ং যীশু খ্রিস্ট অবতীর্ণ হবেন এই পৃথিবীতে ইরান যুদ্ধের শেষে। কি ব্যাপার, আমেরিকা সব কথা বলছে? ব্যাপারটা একেবারে যে অথেন্টিক সোর্স থেকে আমি বলছি সেটা আগে দেখিয়ে দিই। সেটা হচ্ছে শকিং, ইউএস ট্রুপস টোল্ড ইরান ওয়ার ইজ গডস প্ল্যান। ইরানের যুদ্ধ হচ্ছে গডস প্ল্যান, ভগবানের পরিকল্পনা। আমেরিকার সেনাদের বলা হচ্ছে, কে বলছে? সেনাবাহিনীর যারা কমান্ডার আছে, চিফ আছে, তারা বলছে। দেখতে পাচ্ছেন সব জায়গায় অল পার্ট অফ গডস ডিভাইন প্ল্যান। দ্য গার্ডিয়ানও লিখছে এই গোটা যুদ্ধটা হচ্ছে ভগবানের স্বর্গীয় প্ল্যানের অংশ, এবং বলা হচ্ছে যে এর পরই ঘটবে ব্রিং আর্মাগেড্ডন। আর্মাগেড্ডন মানে ক্রিশ্চানিটিতে একটা কনসেপ্ট আছে যে যীশু খ্রিস্ট স্বয়ং আবার পৃথিবীতে অবতীর্ণ হবেন। সেই যে তার পৃথিবীতে অবতীর্ণ হবার ঘটনা, সেই ঘটনাটাকে আর্মাগেড্ডন বলা হয়। সেটা নাকি ইরান যুদ্ধের পর ঘটবে। কেন হঠাৎ করে এই সব অ্যাঙ্গেল কোত্থেকে চলে এলো? জিও পলিটিক্স চলছিল, ওয়ার চলছিল, ইকোনমি চলছিল, রিলিজিয়ান এলো কোত্থেকে? দেখুন, কারণ আছে। কারণ হচ্ছে আমেরিকা যতটা ইজিলি ইরানকে বাগে আনতে পারবে ভেবেছিল, ততটা ইজিলি কাজ হচ্ছে না। ইয়েস, আমেরিকা ইসরায়েল জিতছে, এবং আমরা যদি ডেটার দিকে তাকাই তাহলে এটাই দিনের শেষে আমরাও সম্ভাবনা অবশ্যই বলবো হাই পার্সেন্টেজ আমেরিকা ইসরায়েলই জিতবে। কিন্তু এই জেতার জন্য যে খেসারত দিতে হচ্ছে আমেরিকাকে, ইরান যে মারাত্মক প্রতিরোধ দেখাচ্ছে, সেটা আমেরিকা এক্সপেক্ট করেনি। এবং আমি গতকালের ভিডিওতেই মনে হয় বলছিলাম যে আমেরিকার 6 জন সোলজার মারা গেছে। গতকাল ওরা 4 জন কনফার্ম করেছিল, এখন বলছে 6 জন। আমেরিকা বলছে সংখ্যা বেশিও হতে পারে, সেই ব্যাপারে আমি দেখাবো এক্স্যাক্ট কত। এইটা ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া, ইরান এসব দেশে ব্যাপার না যে সেনা মারা গেল। আমেরিকাতে ব্যাপার এটা, যে আমাদের 6 জন মারা গেছে, এটা হতে পারে। যার ফলে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, এবং সাধারণ আমেরিকানরা প্রশ্ন তুলছে যে ভাই, এই যুদ্ধে আমরা গেছি কেন? ইরান কি আমাদের অ্যাটাক করেছে? না। ইরান নিউক্লিয়ার ওয়ার উইপেন বানিয়ে ফেলেছে? না। কিন্তু 30 বছর ধরে শুনছি ইরান আর 1 সপ্তাহের মধ্যে নিউক্লিয়ার উইপেন বানিয়ে ফেলবে। এ পুরোটাই তো মিথ্যা। একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে, উত্তপ্ত করে ইরানের উপর অ্যাটাক করা হলো, আর তার খেসারত দিতে হচ্ছে আমাদের সেনাবাহিনীর সদস্যরা, জওয়ানরা, আমেরিকানরা মারা যাচ্ছে। এর জন্য দায়ী ট্রাম্প। আমেরিকানরা যেহেতু, আমি আগের দিনই বলছিলাম, প্রচন্ড ইকোনমি এবং বিজনেস সচেতন, আবেগ দিয়ে চলে না, তো ওরা পরিষ্কার বলছে যে ভাই, আমরা ট্রাম্পকে এনেছিলাম কেন ভোট দিয়ে? ট্রাম্প বলেছিল গোটা পৃথিবীতে শান্তি আনবে, সমস্ত ওয়ার থামিয়ে দেবে। খেয়াল করে দেখুন, ট্রাম্প যখন সেকেন্ড টার্মে ইলেকশন প্রচার করছিল, সেই সময়কার প্রতিশ্রুতি। আমরা তো এই জন্য ট্রাম্পকে ভোট দিলাম যে আমরা বিজনেস জাতি, বিজনেস ভালো চলবে যুদ্ধ থেমে গেলে। আমরা সারা পৃথিবীতে যুদ্ধ চাই না, বিজনেস চাই। ট্রাম্পকে আমরা আনলাম, ট্রাম্পের ট্যারিফ যেহেতু কোর্টের থাপ্পড়ে পুরো ধূলিসাৎ হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে ট্রাম্প যুদ্ধ করে দিল। এই যুদ্ধ আলটিমেটলি কি দেবে? এই যুদ্ধের ফলে যে হিউজ খরচ হচ্ছে, এই খরচ তো আমাদের পকেটের ট্যাক্সের টাকা থেকে যাবে। আমেরিকাতে ইনফ্লেশন বাড়বে, আমেরিকার লোক খারাপ থাকবে, আমেরিকার ইকোনমি বরবাদ হবে। এই যুদ্ধ কে করতে বলেছে? তো যখন এহেন অবস্থা, সেনার মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, ভাই এই যুদ্ধ থেকে আমরা পাবোটা কি? দেখুন, আলটিমেটলি আমি আপনি জানি যে আসল যুদ্ধটা হচ্ছে একটা প্লট অফ ল্যান্ডকে কেন্দ্র করে, যার নাম ইসরায়েল। যেই ল্যান্ডটা এমনই একটা স্ট্র্যাটেজিক জায়গায় অবস্থিত, যেই ল্যান্ডটাকে বাঁচিয়ে রাখা আমেরিকার জন্য খুবই জরুরি। কারণ ইসরায়েল আছে মানে ওখান থেকে আপনি পুরো বিশাল একটা পৃথিবীর চোখ পয়েন্ট যাকে বলে, সেই চোখ পয়েন্টগুলো কন্ট্রোল করতে পারবেন। তো ইসরায়েলের বেঁচে থাকার জন্য ইরানকে মরতে হবে, কারণ ইরান থাকলে আজ না হোক কাল ইসরায়েল থাকবে না, আর ইসরায়েলকে থাকতেই হবে আমেরিকার চোখ পয়েন্টগুলোকে কন্ট্রোলে রাখার জন্য। তো সেনাবাহিনীকে যদি বলা হয় যে ভাই, আমরা না একটা ল্যান্ডের জন্য লড়াইটা করছি,
সেনাবাহিনী ভিতর থেকে ওই জোশই পাবে না, ভাই আমরা মরছি এত দূরে, এখানে এসে তুমি ল্যান্ডের জন্য লড়াই করছো। ইতিহাস থেকে আমরা যদি তাকাই, শিক্ষা নিই, সেম ঘটনা ঘটেছে। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, কোনো হিন্দু রাজা মুসলিম রাজায় যুদ্ধ হচ্ছে। যুদ্ধ কেন হচ্ছে? রাজাদের কোনো একটা নির্দিষ্ট ল্যান্ডকে কন্ট্রোল করবে বলে। দিয়ে বাবর বলে দিল যে এই যুদ্ধ হচ্ছে আল্লাহর যুদ্ধ, ধর্মযুদ্ধ, ঝাঁপিয়ে পড়ো সবাই। তো মানুষের মনে রিলিজিয়ান হচ্ছে একটা আলটিমেট আফিম, যেটা অসাধারণ দ্রুততার সঙ্গে কাজ করে। সবার মনে একটা চার্জ চলে আসবে, ভাই মরি বাঁচি পরের কথা, স্যালারি আসুক না আসুক পরের কথা, লড়ে যাব রিলিজিয়ানের জন্য। আমেরিকার আর্মিকেও তাই আমেরিকার কমান্ডারদের লাস্টে রিলিজিয়ানের আফিমই খাওয়াতে হচ্ছে। যারা ওসব কি পাবো না পাবো ভুলে যাও, ইনফ্লেশন ওসব ভুলে যাও। কিসের ইনফ্লেশন, কিসের 6 জন মারা গেছে? এটা গডস প্ল্যান, অল পার্ট অফ গডস ডিভাইন প্ল্যান। ভগবান প্ল্যান করেছে, ভগবান ডোনাল্ড ট্রাম্পকে দূত করে পাঠিয়েছে। আমাদের লড়তেই হবে, কারণ আমরা লড়লেই এর পরেই ঘটবে আর্মাগেড্ডন। স্বয়ং যীশু খ্রিস্ট পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং 99% খ্রিস্টান পপুলেশনের দেশ আমেরিকা, 99%, বাকি 1-2% হিন্দু এবং মুসলিম রিলিজিয়ানের লোক আছে। তো সেখানে তো এই ইমোশন, এই সেন্টিমেন্ট কাজ করবেই মানুষের মধ্যে টু সাম এক্সটেন্ট, রাইট? কারণ ওখানকার যারা হোয়াইট পপুলেশন তারা কিন্তু প্রচন্ড রিলিজিয়াস এবং প্রচন্ড রিজিড, বেশ একগুয়ে টাইপের পপুলেশন, যারা ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক। তো ডোনাল্ড ট্রাম্পের সামনেই মিড টার্ম ইলেকশন আছে, এবার ইলেকশনে তো জিততে হবে, তার জন্য সমস্ত রকম অপশন আর্মি এবং ডোনাল্ড ট্রাম্প এখন এক্সপ্লোর করতে চেষ্টা করছে। এবং তার জন্য এই যুদ্ধের মধ্যে 2026 সালে দাঁড়িয়েও আমেরিকাকে রিলিজিয়াস অ্যাঙ্গেল নিতে হচ্ছে। ইরান রিলিজিয়াস অ্যাঙ্গেল নিলে সারা পৃথিবীর কাছে সেটা অবাক করার ব্যাপার থাকতো না, ভাই ওরা তো ওইভাবেই চলে। আমেরিকা রিলিজিয়াস অ্যাঙ্গেল নিচ্ছে আর্মিকে মোটিভেট করার জন্য। এবং এখানে আমি আপনাকে কয়েকটা তথ্য দেখাবো, যেটা আমি বললাম। দেখুন, মুশকিল হচ্ছে আমরা জেনারেলি সাধারণ মানুষরা না লজিক কম বুঝি, আবেগে বেশি চলি। আমরা মনে মনে আগেই ঠিক করে নিয়েছি, আমি ভাই ইসরায়েলের দিকে, তুই ভাই আমেরিকার দিকে, এই ইরানের দিকে আর আমেরিকার দিকে। তো যে মনে মনে ঠিক করে নিয়েছে আমি ইরানের দিকে, ইরানের কোনো ক্ষতি হয়েছে শুনলেও বলবে ভুয়া খবর। আর যে মনে মনে ঠিক করে নিয়েছে আমি আমেরিকার দিকে, আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে শুনলে বলবে হ্যাঁ বেশি জানিস নাকি, ফালতু কথা, মিথ্যে কথা। বাট আমি অ্যাজ এ টিচার, অ্যাজ আ জিওপলিটিক্যাল অ্যানালিস্ট, আমি তো কোনো দিকে নয়, আমি ভারতবর্ষের দিকে। আমি কেবল নিরপেক্ষভাবে অবজার্ভ করতে চাই এবং সেখানে ভারতের কোনো ইম্প্যাক্ট আসছে কিনা বুঝতে চাই এবং কাদের কি ক্ষতি হচ্ছে সেখান থেকে কোনো লার্নিং আছে কিনা সেটা ভারতের জন্য নিতে চাই, দ্যাটস অল। কাজেই আমার কোনো দিকে খারাপ লাগা থাকবে না। তো আমিও আপনাদের রিকোয়েস্ট করব যে আপনি ভারতীয় হিসেবে কেন দুদিকের কোনো একটা দিককে সাপোর্ট করবেন? আপনার স্বার্থ ভারতের স্বার্থ, রাইট? তো এইবার দেখুন, আমেরিকার যেটা বললাম জিতছে তো বটে। ইরানের ওয়ারশিপ, সেটাকে আমি গতকালের ভিডিওতেই বলে দিয়েছিলাম, আজকে দেখলাম সব জায়গায় আলোচনা হচ্ছে, শ্রীলঙ্কার কোস্টের পাশে ডুবিয়ে দিয়েছে টর্পেডো মেরে। 20টা ওয়ারশিপ অলরেডি ডুবিয়ে দিয়েছে ইরানের, পুরো নেভিকে শেষ করে দিতে চাইছে। তো জিতছে তো বটে আমেরিকা, বাট আমেরিকার তার ফলে কি হয়েছে? যেটা বললাম, গতকাল 4টে বলছিল, আমি পুরো নিউজ আর্টিকেল থেকে দেখিয়েছিলাম, আজকে 6টা বলছে যে 6 জন মারা গেছে আমেরিকান সোলজার অলরেডি। দেখুন, ইরানের 800 জন মারা গেছে, আইনো তাতে ইরানে অত ইম্প্যাক্ট পড়বে না, বাট 6 জন আমেরিকান মারা গেলে আমেরিকাতে অনেক ইম্প্যাক্ট পড়বে এবং ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ আসবে। ওকে, এবং মনে করা হচ্ছে যে 18 জন অন্তত অ্যাটলিস্ট এরা উন্ডেড, জখম হয়েছে। বাট যেটা বলছিলাম, এই সংখ্যাটা কি ঠিক? ইরান বলছে যে ভাই 650 জন মারা গেছে কিংবা উন্ডেড হয়েছে। মারা গেছে এটাই ফিক্স তা নয়, হয় আহত হয়েছে নয় নিহত হয়েছে। আল জাজিরায় এবং আরো 6টা জায়গায় টোটাল ট্যালি করে এই ডেটা দেখা যাচ্ছে। ইরানের দাবি 650 ক্যাজুয়ালিটিস, মানে আহত নিহত মিলিয়ে। আমেরিকার দাবি 6 + 18, এর মাঝামাঝি সংখ্যাটা কোনো একটা জায়গায় হবে। আমেরিকার দিকেই সংখ্যাটা বেশি সত্য হওয়া উচিত, কারণ আমেরিকার মিডিয়া এত অ্যাক্টিভ, আমেরিকার মতো জায়গায় জেনারেলি সংখ্যা লুকিয়ে রাখা যায় না। মানে
যে সেনারা শহীদ হয়েছেন, মারা গেছে, তাদের ফ্যামিলি ওটাকে পোস্ট করে দেবে, নিউজ রিপোর্টাররা চলে যাবে, সামনে চলে আসবে। তো মানে হয়তো আমেরিকা 6 আর 18 24 বলছে, এটা 24 দুগুণে 48 হতে পারে, বাট কখনোই 650 দিকে বেশি যাবে না। বাট আমেরিকা ধ্রুব সত্যি বলছে এমনটাও নয়। পুরোটা আশা করি লজিক দিয়ে বোঝাতে পারলাম। ক্ষতি তো কেবল হিউম্যান ক্যাজুয়ালিটিজে হয় না, কত অ্যাসেট লস হয়েছে আমেরিকার ভেবে দেখেছেন? 3টে F-15E মায়ের ভোগে গেছে। এরপর আমি বলেছিলাম $1.1 বিলিয়ন রাডার সিস্টেম গেছে, আর একটা থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম রাডার গেছে। এছাড়া যেটা মনে করা হচ্ছে, আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে ইরান এক একটা ড্রোন পাঠাচ্ছে যার দাম $10,000। এক একটা ড্রোনকে শ্যুট করার জন্য আমেরিকা 2-3টে করে মিসাইল মারছে, যে মিসাইলগুলোর দাম $1 মিলিয়ন। তো আমেরিকা এরকম এখনো অবধি 200টা টমাহ্যাক ক্রুজ মিসাইল ফায়ার করেছে, যার দাম $340.4 মিলিয়ন। তো মিসাইল তো ফায়ার হয়ে গেছে, মানে শেষ, টাকা তো গেছে মায়ের ভোগে। তো আমেরিকার হিউজ অ্যাসেট লসও তো হচ্ছে। এরপর এর তো একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। আমেরিকা এত সেনা পাঠিয়েছে, এত ফাইটার জেট থেকে, এত নেভাল শিপ থেকে, সবকিছু বেস সামলানো থেকে, ইন্টেলিজেন্স গ্যাদারিং থেকে, স্যাটেলাইট থেকে, এর পেছনে তো কত খরচ হচ্ছে জানেন? সেকেন্ডে $2,500 এই যুদ্ধের পেছনে আমেরিকার খরচ হচ্ছে। $2,500 আমেরিকা শেষ, জাস্ট শেষ, ফিনিশ। তো এস্টিমেট কস্ট আমি দেখাচ্ছি, অপারেশন এপিক ফিউরি যেটা চলছে, প্রথম 24 ঘন্টায় খরচ হয়ে গেছে $779 মিলিয়ন। অলরেডি প্রায় $2 বিলিয়ন অ্যাসেট ভ্যালুর জিনিস লস্ট, ধ্বংস হয়ে গেছে। ডেইলি অপারেশনাল কস্ট $13-15 মিলিয়ন পার ডে। আর এর লং টার্ম ইম্প্যাক্ট সেটাও প্রজেক্টেড, $210 বিলিয়ন টাকা খরচ হবে আমেরিকার। আমেরিকা পাবে কি এখান থেকে? ভেনেজুয়েলা থেকে আমেরিকা তেল পেয়ে গেছে, খরচ সামান্য হয়েছে, অনেক বেশি লাভ হচ্ছে। বাট ইরানকে কন্ট্রোল করে ইরানের তেল তুলে আমেরিকা বিক্রি করবে, দূর দূর দেখা যাচ্ছে না। আফগানিস্তানের কেস ভাবুন, আমি পরে আফগানিস্তানের খরচের হিসেবে আপনাদের দেখাচ্ছি। 2001 থেকে 2021 20 বছর আফগানিস্তান কন্ট্রোল রেখেছিল আমেরিকা। কত খরচ হয়েছে চিন্তা করতে পারবেন না। কি পেয়েছে আফগানিস্তান থেকে? ভেনেজুয়েলা থেকে পাচ্ছে। তো যদি এইরকম ওয়ার হয় যেখানে দুদিনে আমেরিকা জিতে গেল এবং পরে ওটাকে কন্ট্রোল করে অনেক বেশি জিনিসপত্র পেয়ে গেল, তাহলে লাভ। কিন্তু যদি কোনো যুদ্ধে আমেরিকা ফেঁসে যায়, যেমনটা আফগানিস্তানে ফেঁসে গেছিল, 20 বছর পর ল্যাজ গুটিয়ে পালিয়েছে, যেমনটা রাশিয়া এখন ইউক্রেনে ফেঁসে আছে, ভেবেছিল 2 সপ্তাহে জিতে যাবে, ভাই রাশিয়া, ইউক্রেন ওর সামনে দাঁড়াবে কি করে? বাট ফেঁসে গেছে ভালো বাজেভাবে, রাশিয়া বেরোতে পারছে না, তখন লসই লস। কারণ যুদ্ধ তো আপনাকে চালিয়ে যেতে হবে, ওখান থেকে আপনি কোনো আর্নিং তুলতে পারছেন না। ইরানে মিলিটারি পাঠিয়ে ইরানের রাজপথ দখল নিয়ে ইরানের তেল যতক্ষণ না আমেরিকা বিক্রি করবে, ততক্ষণ তো খালি ইনভেস্টমেন্টাল লস। আর সেটা তো তখনই হবে যখন রেজা পাহলেভিকে সিংহাসনে বসিয়ে রেজা পাহলেভির থেকে লিখিয়ে নেবে যে হ্যাঁ আমেরিকানরা আমাদের এখান থেকে তেল নিয়ে যাও। সেটা তো সহজে দেখা যাচ্ছে না হবে বলে, ততক্ষণ তো লস যতক্ষণ না হচ্ছে। আফগানিস্তান কেসও হয়ে যেতে পারে যে পুরোই লস, আলটিমেটলি কিছু পাওয়া গেল না। এইবার এই যে যুদ্ধ চলছে, আমেরিকার যারা বিরোধী দলের সেনেটর, আপনি মনে করুন আমাদের দেশের ক্ষেত্রে এমপিদের মতো, তারা পার্লামেন্টে প্রশ্ন তুলছে, মানে ওদের ওখানে কংগ্রেস বলা হয় পার্লামেন্টকে, কংগ্রেসে কোশ্চেন তুলছে যে এক্স্যাক্ট যুদ্ধের আপডেট দিন আমাদের। এবার ভারতবর্ষ বা আমাদের দিকের দেশগুলো যেমন ডিফেন্সের জিনিসপত্র সিক্রেট রাখে, সবকিছু সবার সঙ্গে আলোচনা করে না। বাট আমেরিকা তো অনেকটা ওপেন দেশ, ওখানে এইভাবে সিক্রেট রাখা যায় না। তো হ্যাঁ, ওরা সব, আমি এমপি বলছি শব্দটা, সব এমপিকে ডেকে ওরা হিসেব দেয়নি যে আমাদের এই খরচ হয়েছে, যুদ্ধের গতি প্রকৃতি এখন এই মুহূর্তে। দেখুন, একটা হয় মিডিয়া ম্যানেজমেন্ট, মিডিয়াতে বলা হয় সব চাঙ্গাসি, একটা হয় অরিজিনাল হিসেব যে ভাই এই কেস, মিডিয়ায় তো বলতে পারছি না। তো সব এমপিকে ওরা ডাকেনি, কিন্তু বিরোধী দলের বেশ কিছু নির্দিষ্ট সিলেক্টিভ
এমপিকে ডেকে ওরা বলেছে যে এই হয়েছে। তো সেই সমস্ত এমপিরা তো এবার পরের দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। হ্যাঁ, তাদের আগে থেকেই বলা থাকে যে আপনারা ডেটা বলতে পারবেন না, সংখ্যা বলতে পারবেন না, এইটা বলা যাবে না। বাট বাকি তারা যেটা জেনেছে ওপর তো তারা বলছে। তারা কি বলছে? যেমন সেনেটর ক্রিস মার্ফি তিনি বলছেন যে এই মুহূর্তে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো প্ল্যান নেই। এটুকু তো উনি বলতেই পারবেন, উনি কোনো ডেটা বলেননি, সংখ্যা বলেননি। বাট উনি বলছেন আমি যেটুকু বুঝলাম আগের দিন আমায় যা জানানো হলো ট্রাম্পের কাছে কোনো প্ল্যানই নেই এই যুদ্ধ কি করে এন্ড করবে। তো আমেরিকানরা বিপদে। সেনেটর মার্ক ওয়ার্নার তিনি কি বলছেন? তিনি বলছেন যে এক্সপ্রেস ডিপ স্কেপটিসিজম ওভার দ্য ইমিনেন্ট থ্রেট জাস্টিফিকেশন। উনি বলছেন এই যে ডোনাল্ড ট্রাম্প সবাইকে বলল জোরে বাবা ইরান থেকে বিশাল থ্রেট আছে, এটা পুরো ফালতু কথা। কোনো থ্রেট ছিল না, এরকম কোনো ইন্টেলিজেন্স আমাদের কাছে ছিল না যে ইরান অ্যাটাক করে দিচ্ছে ইসরায়েলকে বা আমেরিকাকে। আবার হাটে হাড়ি ভাঙছে আমেরিকার, নিজের বিরোধী দলের লোকেরাই বলছে। সেনেটর এলিজাবেথ ওয়ারেন উনি কি বলছেন? উনি বলছেন যে এটা আনকনস্টিটিউশনাল অ্যান্ড বেসড অন লাইজ, পুরো মিথ্যের ওপর বেস করে ডোনাল্ড ট্রাম্প এটা করছে। তো আমেরিকার নিজেদের মানুষরা এবার কনফিউজ যে মা ইরানে কোনো ইরান আমাদের মারতে আসছিল না, ডোনাল্ড ট্রাম্পে নিয়ে গিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে নিজে নিজে এবং গোটা আমেরিকাকে যুদ্ধের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসরায়েলের কথায় নেচে। বাহ, আমরা তো চাই না এই যুদ্ধ, আমাদের দিকে কেউ অ্যাটাক করলে আমরা অ্যাটাক করব। আমেরিকার মানুষজন তারা এবার কোশ্চেন তুলছে, বিরোধী দলের সেনেটররা মুখ খুলছে। আমি লাস্ট দেখাচ্ছি সেনেটর টিম কেন ইনি কি বলছেন? ইনি বলছেন যে আমরা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কমিয়ে দেবো, ওয়ার পাওয়ার্স রেজলিউশন আনবো পার্লামেন্টে। যে ডোনাল্ড ট্রাম্প এতটাই খরচ করতে পারবে এই অবধি ক্ষমতা আছে, এর বেশি পারবে না। যদিও এইটা সাকসেসফুল হয়নি, এইটা রেজলিউশন আনাও হয়েছিল পার্লামেন্টে, ভোটাভুটি হয়েছে, কিছু ভোটে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে যে না ডোনাল্ড ট্রাম্প যা চাইবে যুদ্ধের ক্ষেত্রে করতে পারবে, প্রেসিডেন্টের হাতে ক্ষমতা থাকা উচিত, না হলে আমেরিকা বাজেভাবে এখন সারা পৃথিবীতে মুখ পোড়াবে। তো আমেরিকা যথেষ্ট চাপে। যেহেতু আমেরিকা যথেষ্ট চাপে, এবার বুঝতে পারছেন আমেরিকা কেন যীশু খ্রিস্ট নেমে আসছেন, একদম ভগবানের প্ল্যানে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প করায়নি, ভগবানই করেছে। যীশু খ্রিস্টকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প কেন বাঁচতে চাইছে, লিঙ্ক করতে পারছেন? এবার দেখুন বিবিসি থেকে হিন্দুস্তান টাইমস, আল জাজিরা থেকে টাইমস অফ ইন্ডিয়া, যেখানে প্রত্যেকটা জায়গায় একই কথা যে আচ্ছা এইটা দেখিয়ে দিই, সেনেট ইগনোরস ইউএস লসেস গিভস ট্রাম্পস ফ্রি হ্যান্ড টু ওয়েজ ইললিগাল ইরান ওয়ার। সেনেটে ট্রাম্পকে পাস করে দেওয়া হয়েছে, হ্যাঁ ট্রাম্পকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো, যা করতে চাই ইরানে করতে পারে। এবং বাকি সব জায়গা থেকেও দেখিয়ে দিচ্ছি 6 জন মারা গেছে, সেইটা আমেরিকা স্বীকার করে নিয়েছে। নেক্সট আবারও আমি ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি, ইউএস ট্রুপস ওয়ার টোল্ড ওয়ার অন ইরান ওয়াজ অল পার্ট অফ গডস ডিভাইন প্ল্যান। ভগবানের স্বর্গীয় প্ল্যানের অংশ হচ্ছে এই যুদ্ধ। রিলিজিয়ানের আফিম দিয়ে লাস্টে সেনাকে মোটিভেট করতে হচ্ছে আমেরিকার মতো দেশের। আমি আপনাদের একটু আগে বলছিলাম যে আফগানিস্তানে আমেরিকা যে 20 বছর ফেঁসে গেছিল, তাতে আমেরিকার কি লস হয়েছে ভাবতে পারেন? না হলে আমেরিকা 2021 সালে কেন পালালো? এমন ভাবে পালালো সেই মনে আছে? 5 বছর আগের কথা, প্লেনের চাকা ধরে লোক ঝুলছিল, তালিবান একের পর এক দখল করতে করতে ছুটে ছুটে আসছে, এয়ারপোর্ট ফেয়ারপোর্ট দখল করছে, আমেরিকার প্লেনগুলো সব নিজেদের লোকজন নিয়ে উড়ে পালাচ্ছে। এই 20 বছরে $2.261 ট্রিলিয়ন এইটা আমেরিকার খরচ হয়েছে, বিলিয়ন না, ট্রিলিয়ন, রুপি না, ডলার। মিলিটারি অপারেশনসে খরচ হয়েছে এটা, রিলেটেড অপারেশনসে খরচ হয়েছে এইটা, ইন্টারেস্ট পেমেন্ট করে ফেলেছে আমেরিকা, এইটা পুরোটাই তো আমেরিকা ধার নিয়ে চালিয়েছে, টাকা তো অত ছিল না, লোন নিয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় বন্ড বিক্রি করেছে বিভিন্ন দেশের কাছে, তাদের তো ইন্টারেস্ট দিতে হবে, সুদ দিতে হচ্ছে আমেরিকাকে $530 বিলিয়ন।
2050 অবধি খালি ইন্টারেস্ট হয়ে যাবে $6.5 ট্রিলিয়ন। ইন্টারেস্ট কস্টস অ্যালোন, কেবল ইন্টারেস্ট হবে এইটা। কেন এখনো সেই লোন শোধ হয়নি আমেরিকার, কারণ আলাদা আলাদা ফিল্ডে এই বিপুল পরিমাণ টাকা আমেরিকার খরচ হয়েছিল আফগানিস্তান ওয়ারে। আমেরিকান সাধারণ জনগণ ভয় পাচ্ছে যে ভাই ইরানে আমরা এইভাবে ফেসে না যাই। আপনি যদি বলেন স্যার জিতছে কে, দেখুন জেতার প্যারামিটার কি আপনার কাছে? লোক কোথায় বেশি মরছে? ইরানে। ধ্বংস কোথায় বেশি হচ্ছে? ইরানে। অ্যাসেট কোথায় বেশি নষ্ট হচ্ছে? ইরানে। লং টার্ম ড্যামেজ? ইরানে। সাধারণ মানুষের জীবন, ইনফ্রাস্ট্রাকচার, বাড়ি ঘর, রাস্তা সবকিছু নষ্ট হচ্ছে ইরানে। এইবার এইটা করে তো আমেরিকা জিতছে, ক্লিয়ার। এইটা করে আমেরিকা পাচ্ছে কি সেটাও তো বুঝতে হবে। আমেরিকা এখনো অবধি কিছু পায়নি। আমেরিকার টার্গেট দুটো, ইসরায়েলের সিকিউরিটি, সেটা আমেরিকা কতটা সিকিউর করতে পারে দেখা যাক। যে আমি এত টাকা খরচ করলাম ইরানে, তার কারণ এত টাকা দিয়ে আমি কোনো টাকা পেলাম না, আমি ইসরায়েলের সিকিউরিটি কনফার্ম করে দিলাম। আর সেকেন্ড, যদি এখানে আমেরিকার লোক বসিয়ে তেলের ডিল করে তেল বিক্রি করে এই গোটা টাকাটা তুলে নেওয়া যায়। এখনো অবধি দুটোর কোনোটা অ্যাচিভ হয়নি। তেল অ্যাচিভ হওয়া অনেক পরের ব্যাপার। আপাতত মনে করা হচ্ছে ইসরায়েলের সিকিউরিটি, এইটাকে কনফার্ম করার জন্য আমেরিকা এত এত টাকা এখনো ঢেলে যাচ্ছে। ওকে, তো ইরানের কি ক্ষতি হচ্ছে ক্লিয়ার, আমেরিকার ক্ষতি হচ্ছে ইকোনমিক্যাল। এবং আমেরিকার ক্ষতি যতটা বেশি হতে পারে, আমেরিকার রিসোর্স যতটা ড্রেন হতে পারে বেশি, ততই ভালো। আমেরিকা যখনই গরিব থাকবে তখন নর্মাল থাকবে, যখনই বেশি বড় লোক হয়ে যাবে তখনই ওই টাকা ফেলবে কোথায়? এই ইন্ডিয়াতে ইনভেস্ট করো তো, $10 বিলিয়ন একটা এনজিওকে দিয়ে দাও তো। ওইখানে মেট্রোর প্রজেক্ট হচ্ছে না ইন্ডিয়ার, মেট্রো হয়ে গেলে তো দেশ উন্নতি করবে, লোকজন তাড়াতাড়ি স্কুল কলেজ অফিস বিজনেস সবকিছুতে চলে আসতে পারবে। এরা কাজ করো, ওই মেট্রোটার জন্য 7টা গাছ কাটা হচ্ছে না, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে দিয়েছে যে ওটার বদলে 700টা গাছ বসাবে। এই এনজিওটা পরিবেশ নিয়ে কাজ করে, এদেরকে খেপিয়ে দাও, $10 বিলিয়ন ইনভেস্ট করে দাও, সমস্ত মিডিয়াকে বলো সারাদিন ওদের কভার করতে, 500টা ছেলেকে বিরিয়ানির প্যাকেট দিয়ে সারাদিন বসিয়ে রাখো, ওরা রাস্তাঘাট অবরোধ করে রাখবে। সরকার যে 700 গাছ বসাচ্ছে ওটা যেন কোনো মিডিয়া না ছাপে, যেন সবসময় দেখানো হয় প্রকৃতি ধ্বংস হচ্ছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে, যাতে মেট্রো প্রজেক্ট সুপ্রিম কোর্টে চলে যায় এবং পরিবেশ দপ্তরের অফিসারদের টাকা খাইয়ে দাও, যাতে তারা ছাড়পত্র না দেয়, যাতে ইন্ডিয়ার প্রজেক্টটা আটকে যায়। আমেরিকার হাতে বেশি টাকা থাকলেই তো এই করবে। বিভিন্ন ফল্ট লাইনকে এক্সপ্লয়েট করে ইন্ডিয়ার মধ্যে, বিভিন্ন অন্য দেশের মধ্যে, বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে, কারণ ইন্ডিয়া এখন রাইজিং পাওয়ার, এমন ক্যাওস লাগিয়ে রাখতে চাইবে যাতে করে ইন্ডিয়া উন্নতি করতে না পারে। আচ্ছা, ইন্ডিয়াতে অমুক রাজ্যে অমুক জায়গায় কিছু গরিব মানুষ তারা বিজনেস করে আস্তে আস্তে বড়লোক হচ্ছে, লিভিং স্ট্যান্ডার্ড উন্নত হচ্ছে, ওরা আবার বিজনেস করে ট্যাক্সও দিচ্ছে সরকারকে 2-4 টাকা, সরকার আরো স্ট্রং হচ্ছে। এক কাজ করো, ওই গরিব মানুষগুলোর জাতি ধর্ম বর্ণ সব কিছু ডিটেলস দাও। আচ্ছা, কি দেখা যাচ্ছে? আচ্ছা, এরা এরা কথা বলছে বিহারি ভাষায়। এক কাজ করো, কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আন্দোলন করে এরকম এনজিও তৈরি করো, তাদের ফান্ডিং করো, দিন রাত টাকা পাঠাও, তারা ওখানে গিয়ে হুজ্জতি করুক, ওই এইটা এই রাজ্য, এখানে হিন্দিতে কথা বলা চলবে না, মারামারি লাগাও, ফেসবুকে ওই ভিডিও আপলোড করাও, ফেসবুকে বুস্ট করো, মানুষের কাছে পৌঁছাক ওই ভিডিওতে হেড কমেন্ট করাও টাকা দিয়ে 1000টা, ওই হেড কমেন্ট দেখে অন্য কমিউনিটির লোকেরা খেপে যাক, ওখানে মারামারি লাগাও, ওখানকার পুলিশ অফিসারের মুখে টাকা গুজে দাও যেন ও মারামারি আটকাতে না আসে, সমস্ত মিডিয়াকে ওখানে পাঠিয়ে দাও টাকা দিয়ে, যাতে সারা দিন ওইটা দেখানো হয়, যাতে ওখানে বিজনেস আর না হয়। লোকজন জীবনের ভাই বিজনেস করতে এসে মারধর খাবো নাকি, দেশের বাড়ি ফিরে যাই, যেমন গরিব ছিলাম তেমন থাকি, ব্যাস ইন্ডিয়াকে আটকে দেওয়া যাবে। তো আমেরিকার হাতে বেশি টাকা থাকলেই গন্ডগোল, এইদিকে আমেরিকার হাতে টাকা না থাকাই ভালো আমাদের জন্য। তো যতটা সম্ভব ড্রেন হোক। ইন্ডিয়ার এই মুহূর্তে স্যার অবস্থা বলে দিন। ইন্ডিয়ার অবস্থা, ইন্ডিয়া রিল্যাক্সে আছে, রাশিয়ার সঙ্গে আমাদের ডিল আছেই, পুতিনকে ফোন করে দিয়েছে পিএম মোদি, ভাই হ্যাঁ ভাই সব ঠিক বা। তো
রাশিয়া টু শিপ 9.5 মিলিয়ন অয়েল ব্যারেলস টু ইন্ডিয়া টু হেল্প ম্যানেজ সাপ্লাই ক্রাইসিস। আমাদের সাপ্লাই ক্রাইসিস ম্যানেজ করার জন্য রাশিয়া 9.5 মিলিয়ন ব্যারেল অয়েল পাঠাচ্ছে আমাদের জন্য। তো আমরা রাশিয়ার সঙ্গে টাই কোনোদিন নষ্ট করিনি। ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছিল, আমরা বলছি হ্যাঁ এই তো আস্তে আস্তে কমাবো, দাঁড়ান। ইন্ডিয়া জানে একবারে কমানো উচিত না। এবং পুতিনকেও আমরা বোঝাচ্ছিলাম যে ভাই খুব চাপ আসছে, আর নিতে পারছি না চাপ, তোমার সঙ্গে সম্পর্ক আছে, আপাতত তেল কেনা একটু কমাচ্ছি। এখন ইন্ডিয়া ডোনাল্ড ট্রাম্পকে ক্লিয়ার বলছে দূর মশাই, হরমুজ স্ট্রেট বন্ধ, হরমুজ স্ট্রেট খোলাতে পারে না, কিছু না। ইরান 5 দিন ধরে আটকে রেখেছে, কিছু করার দম নেই। আমরা কি তেল ছাড়া সারা দেশ কি আমরা এবার গরুর গাড়ি চালাবো নাকি? আমরা যেখান থেকে পারছি তেল আনছি। আপনারা যখন সব ঠিকঠাক করে নেবেন তখন আর রাশিয়া থেকে আনবো না, তখন আর পরে কথা হবে, এখন ফোন রাখুন। আমেরিকা ইন্ডিয়াকে কি বলবে? ইউরোপ রাশিয়ার থেকে তেল এবং গ্যাস কিনতে চাইছে বেশি করে। ইউক্রেন একটা জায়গা বন্ধ করে রেখেছিল যাতে ইউরোপের সাপ্লাই না হয়। ইউক্রেনকে বাকি সব দেশ মিলে ইউক্রেনকে বলছে ভাই ওটা খুলে দাও, তেল আর গ্যাস আসতে দাও, না হলে আমরা তো এবার না খেতে পেয়ে মরবো। ইন্ডিয়া আছে রিল্যাক্সে। এই হচ্ছে এই মুহূর্তের অবস্থা। এবার এই সব কিছুর ওপর আলটিমেট ইম্প্যাক্ট হচ্ছে ইকোনমির, আলটিমেট ইম্প্যাক্ট হবে মার্কেটে। তো ভালো করে চোখ রাখুন মার্কেট কোন দিকে যাচ্ছে। কিছু জিনিসের দাম বাড়বে, কিছু জিনিসের নতুন সেগমেন্ট তৈরি হবে। আমি একটা জিনিস আজকে এখানে লজিক্যাল প্রেডিকশন করছি, লজিক ছাড়া লজিকলেস প্রেডিকশন নয়। সেটা হচ্ছে এরপর ভারতবর্ষে সোলার আলাদা লেভেলে ইনক্রিজ হবে। খালি মিলিয়ে নিন, গভর্নমেন্ট সোলারের নতুন নতুন স্কিম আনবে, কারণ গভর্নমেন্ট আরো একবার হাতে কলমে শিক্ষা পেয়ে গেল ভাই স্ট্রেট অফ হরমুজ বন্ধ হলে বিশাল চাপ হয়ে যায়। তো এনার্জিতে আমাদের আত্মনির্ভর হতে হবে, এবং সূর্যদেবের আশীর্বাদে আমাদের দেশের একটা বিশাল বড় অংশে অল টাইম মোটামুটি বছরের বেশিরভাগ সময় ভালো সূর্যের আলো পাওয়া যায়। গভর্নমেন্ট প্রচুর স্কিম আনবে সোলার এনার্জি ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করা হবে। সোলার কোম্পানিগুলো প্রচুর ফুলে ফেপে উঠবে, বিভিন্ন সোলার কোম্পানির শেয়ার মার্কেট ওপর দিকে যাবে, এটাই লজিক্যাল প্রেডিকশন বলছে। তো এইভাবে আপনাকে মার্কেটকে বুঝতে হবে যে তাহলে ভবিষ্যতে 5-10 বছর কোন দিকে যাবে। কালকেই বেড়ে যাবে না, ভবিষ্যতে 5-10 বছরে। ওকে, তো যদি আপনারা চান যে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, মার্কেটকে বুঝবেন, ফিনান্সিয়াল লিটারেসি নেবেন, তাহলে আপনারা আমাদের যে অনলাইন ট্রেনিং প্রোগ্রাম সেখানে জয়েন হতে পারেন। কারণ আজকে লাস্ট ডে অফারের, দোল যাত্রা এবং হোলির জন্য অফার চলছিল। আমরা অনলাইনে পুরো কোর্স করাই, আপনাকে কোথাও আসতে হবে না। রেকর্ডেড কোর্স আপনি আপনার সময় মতো দেখে নেবেন। হিন্দি ইংলিশে আগে এই কোর্সটা ছিল, এই কোর্সটাকে পুরো ট্রান্সলেট করে বাংলাতেও অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, কারণ ল্যাঙ্গুয়েজ প্রবলেমও হবে না। এই কোর্সের সঙ্গে এক্সট্রা হিসেবে মাইন্ড ম্যানেজমেন্ট কোর্স আপনাদেরকে দেওয়া হচ্ছে, যাতে আপনারা সবকিছুর বেসিক হচ্ছে কিন্তু ব্রেন, সেই জায়গাটা ঠিক থাকলেই, মাইন্ড আপনার ঠিক থাকলেই বাকি কাজ আপনি ঠিক মতোই করতে পারবেন। এর সঙ্গে আপনাকে লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্টের কোর্স ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে। আর কি চাই? ইন্ডিয়ার বেস্ট টিচার তিনি এই কোর্সের মধ্যে পড়িয়েছেন, যিনি সেবি রেজিস্টার্ড, তিনি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যার 14 বছরের মার্কেট নিজের এক্সপেরিয়েন্স। আর কি চাই? এবং লাস্ট দিন আমি আপনাদের বলে দিই, এই কোর্স আজ থেকে 7-8 মাস আগে আমাদের, দেখুন সারা ভারতবর্ষে এই লেভেলের কোনো কোর্স জেনারেলি 50,000 টাকা মতো ফিজ থাকে। এই লেভেলের কিছু কম ফিজের কোর্স আছে 12,000-13,000 টাকায় বিভিন্ন ইনস্টিটিউটে, সেগুলো এই লেভেলের এতটা ভালো নয়। আর আমাদের কোর্স ফি কত ছিল জানেন? যারা 7-8 মাস আগে ভর্তি হয়ে গেছেন ভরসা রেখে বুদ্ধি করে, 2,900 টাকা। এবং এই যা যা বললাম তাদেরকে এগুলো সবই ফ্রিতে অ্যাড করে দেওয়া হয়েছে। পরে এই জিনিসগুলো অ্যাড হয়েছে বলে 1 টাকা চাওয়া হয়নি তাদের থেকে। তারপর এই কোর্সটার আমরা ফিস করেছিলাম 3,349 টাকা, অফার ছিল তখন। যারা নিয়েছেন এই সব কিছু তাদের সঙ্গে অ্যাড হচ্ছে, কারোর থেকে আর কোনো টাকা চাওয়া হয়নি।
তারপর আমরা এই কোর্সের ফিস রেখেছিলাম 3,367 টাকা। তখনও বলেছিলাম নিয়ে নিন, আর কোনোদিন এই ফিস ফিরে আসবে না, ক্রমশ ফিস বাড়বে। তখন যারা নিয়ে নিয়েছিল তারা আজকে এই সব কিছু পাচ্ছে। এত কিছুর কমিটমেন্ট থাকে না, এক্সট্রা আমরা দিয়ে দিই। আর এখন আমাদের এই কোর্সের ফিস হচ্ছে 4,810 টাকা মতো। আজকেও আমি বলে দিলাম যে এই ফিজে আজকেই লাস্ট দিন আপনারা ভর্তি হতে পারবেন। এরপর এই ফিজটা আরো বেড়ে যাবে, যেরকমটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন ঠিক সেরকম। তো বেড়ে যাওয়ার আগে আপনারা এই ফিজে এনরোল করে নিন। এরপরও আপনাদের যা কিছু অ্যাড অন করা হবে, যারা পরে ভর্তি হবে তাদের জন্য বেশি ফিজ হবে, আপনারা এই ফিজেই সবকিছু পেতে পারবেন। ওকে, আশা করি প্রত্যেকে নিজের জীবনের অর্থনৈতিক উন্নতিতে আজকে নিজের জীবনের বেস্ট ডিসিশনটা নিয়ে নেবেন। এর জন্য কি করতে হবে? এর জন্য এটা হচ্ছে আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার 9650634247। আমার টিমকে ফোন করুন, ওরা রাত পর্যন্ত জেগে থাকে, কোনো অসুবিধা নেই। ফোন করে বলুন আমি স্টক মার্কেট কোর্সে ভর্তি হতে চাই, শুভদীপ স্যারের থেকে শুনলাম। আপনার মনে যা যা প্রশ্ন আছে সব জিজ্ঞাসা করে নিন, ওরা উত্তর দিয়ে দেবে। শুনে নিয়ে বুঝে নিয়ে দেন কোর্সে এনরোল করে নিন। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।